রাত ১টা বাজতে চলেছে। পুরো বাড়িটা অনেক আগেই নীরব হয়ে গেছে। অথচ ডাইনিং টেবিলে একপাশে একা বসে আছে মেহেরু। টেবিলের ওপরে খাবার সাজানো থাকলেও তার খাওয়ার দিকে কোনো মন নেই। বারবার দেওয়ালে ঝোলানো ঘড়িটার দিকে তাকাচ্ছে সে। শুভ্র এখনো ফেরেনি। মেহেরুনের পরনে লাল শাড়ি, যেটায় শুভ্র দুপুরে তাকে দিয়েছিল। মাহিক জোর করে তাকে শাড়িটা পরিয়ে দিয়েছে এবং হালকা করে সাজিয়েও দিয়েছে। সাজটা খুব বেশি নয়, চোখে সামান্য কাজল, ঠোঁটে হালকা রং। তবু আয়নায় নিজেকে দেখার পর নিজেকে মেহেরুনের ভেতরটা কেমন অস্বস্তিতে ভরে আছে। শুভ্র কি বলবে, এই চিন্তায় বারবার মাথা ঘুরছে। হাতে ফোনটা নিয়ে কখনো শুভ্রের নাম্বারের দিকে তাকাচ্ছে, আবার পরক্ষণই ফোনটা টেবিলের ওপর রেখে দিচ্ছে। কল করবে নাকি অপেক্ষা করবে? ফোন করতে যাবে ঠিক সেই সময় হঠাৎ কলিং বেলের শব্দ মেহেরুনের চমকে উঠল। সে প্রায় ছুটে দরজার দিকে গেল। দরজা খুলতে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা দেখে তার বুকের ভেতর জমে থাকা দুশ্চিন্তা যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। শুভ্র দাঁড়িয়ে আছে, চেহারায় ক্লান্তি স্পষ্ট সাপ, চোখে মুখে সারাদিনের ব্যস্ততার ভর। পাঞ্জাবিও দীর্ঘ সময়ের পরে কিছুটা কুঁচকে গেছে। ভ্রু শুভ্র দরজার সামনে দাঁড়িয়ে মেহেরুনের দিকে তাকাতে কয়েক সেকেন্ড থমে গেল। তার দৃষ্টি ধীরে ধীরে মেহেরুনের লাল শাড়ির উপর গিয়ে স্থির হলো। মেহেরুন অপ্রত্যাশিত হয়ে আঁচলটা সামনে নিল। শুভ্রের ক্লান্ত মুখে অতি সামান্য একটা হাসি ফুটে উঠল। অতঃপর ধীরে কণ্ঠে বলল, লাল শাড়ি? মেহেরুন নিচু গলায় বলল, আপনিই তো দিয়েছিলেন। শুভ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে বলল, ভালো লাগছে। মাত্র দুটো শব্দ, তবু কথাটা শুনে মেহেরুনের গাল দুটো লজ্জায় হালকা রঙিন হয়ে উঠল। সে চোখ নাচিয়ে আস্তে করে বলল, এত দেরি হলো যে? শুভ্র জুতো ফিতে খুলতে খুলতে সংক্ষিপ্ত স্বরে দিল, কাঁদছিল। তারপর মেহেরুনের দিকে তাকিয়ে ফের বলল, এখনো খাওনি? মেহেরুন মাথা নেড়ে বলল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। শুভ্র চোখে এক মুহূর্তের জন্য অন্যরকম কোমলতা ফুটে উঠল, কিন্তু পরক্ষণে স্বাভাবিক গাম্ভীর্য ফিরে এলো। রুমে এসো। মেহেরুন তার পেছনে পেছনে ওপরে উঠল। রুমে ঢুকেই শুভ্র পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলল, আবার জামা কাপড় বের করে দাও, আর ওয়াশরুমে পানি ভরে দিও। সারাদিন শরীরটা একদম শেষ হয়ে গেছে জি। মেহেরুন আলমারির দিকে এগিয়ে গেল। চাবিটা বরাবরের মতোই তার আঁচলে বাঁধিয়ে চাবি খুলতে খুলতে একবার পেছনে তাকালো সে। শুভ্র তখন ক্লান্ত শরীর নিয়ে বিছানা কিনারায় বসে চোখ বন্ধ করে আছে। মেহেরুনের মনে হলো, দিনের পর দিন এত ব্যস্ততার মাঝেও মানুষটা কিভাবে সবকিছু সামলায়। মেহেরুন ফোঁস করে এখানকার শ্বাস ফেলে ওয়াশরুমের দিকে পানি ভরি ভর্তি করে আবার রুমে ফিরে এসে শুভ্রকে ডাকলো, এই যে শুনছেন, পানি ভরে এনেছি। মেহেরুনের ডাক ধীরে ধীরে চোখ খুলল শুভ্র। অতঃপর বলল, হুঁ, তুমি ডাইনিংয়ে খাবার দাও, আমি জলদি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, জলদি আসুন, আমি গেলাম। কথাটা বলে মেহেরুন চলে গেল। শুভ্র বেশ কিছুক্ষণ বসে থেকে তারপর ফ্রেশ হয়ে গেল। মেহেরুন নিচে নেমে ডাইনিং টেবিলে খাবার সাজাতে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় 30 মিনিট পর শুভ্র ফ্রেশ হয়ে নিচে নামলো। গায়ে কোনো জামা নেই, পরনে শুধু ট্রাউজার। শুভ্রকে এমন অবস্থায় দেখে মেহেরুন লজ্জায় চোখ নামিয়ে নিল। লজ্জা যেন একেবারে নুয়ে পড়েছে, ঠিক যেন লজ্জাপতি গাছের মতো। অস্বস্তিতায় বরাবর ঢোক গিলে লাল লাগলো সে। মেহেরুনের এমন লজ্জায় রাঙা মুখ দেখে শুভ্রের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। কোনো ভ্রূণ না করে সে একটি চেয়ার টেনে বসে বলল, এই মেহেরুন, শরীরটা ভালো লাগছে না, অলসতা লাগছে, দুটো মুঠো ভাত মেখে নিজেও খাও, আমাকেও খাইয়ে দিও। মেহেরুন চোখ তুলে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেললো। তারপর মৃদু বিরক্তি নিয়েই বলল, সে না হয় খাইয়ে দেব, কিন্তু আপনার কি কোনো জামা কাপড় নেই? একটা মেয়ের সামনে এভাবে উন্মাদের গায়ে চলে এলেন কেন? শুভ্র ভ্রু কুঁচকে চারপাশে তাকিয়ে ভান করে বলল, এই মেয়ে কোথায়? আমি তো কোনো মেয়ে দেখতে পাচ্ছি না। মেহেরুন নিজের দিকে ইশারা করে বলল, এই এই যে আমি তো মেয়ে, চোখে দেখেন না? না, তোমাকে আমি মেয়ে হিসেবে গণ্য করি না, তোমাকে আমি আমার বিবাহিত মহিলা হিসেবে ধরি। মেহেরুন লজ্জায় আর কিছু বলতে পারল না। শুভ্র তখন গভীর মুখে খাবারের দিকে তাকিয়ে বলল, এখন বেশি কথা না বলে নিজেও খাও, আর আমাকেও খাইয়ে দাও। বিবাহিত মহিলা? মেহেরুন আর কোনো কথা বাড়ালো না। নীরবে শুভ্রর সামনে বসে এক মুঠো ভাত তুলে যত্ন করে মেখে দিল। তারপর ধীরে ধীরে তার মুখের কাছে খাবার এগিয়ে দিল। শুভ্র কোনো আপত্তি করে শান্তভাবে খেতে লাগলো। মাঝে মাঝে নিজের প্লেট থেকে 2-1 গ্লাস খেয়ে নিচ্ছে মেহেরুন। দুজনের মাঝে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না, অথচ নীরবতার ভেতরেও যেন এক ধরনের আপত্ত মিশেছিল। একসময় দুজনে খাওয়াই শেষ হলো। মেহেরুন হাত গুটিয়ে বসতে সার্ভেন্ট এসে ডাইনিং টেবিলে থাকা বাসনগুলো গুছিয়ে নিয়ে গেছে। শুভ্র ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠল। যাওয়ার আগে হঠাৎ মেহেরুনের শাড়ির আঁচলটা আলতো করে হাত নিয়ে নিজের ঠোঁটে মুখে মুছে নিল। মেহেরুন বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে রইল। শুভ্র
বেশি স্বাভাবিক যেন কিছুই হয়নি। লোকটা যে দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, যা মেহেরুনের ঠিক ঠাহর করতে পারছে না। মেহেরুন বেশ ভারী গলায় ডাকলো শুভ্র। মেহেরুন এক পলক ওনার দিকে তাকিয়ে মৃদুস্বরে ডাকলো, জি মাহমুদ সাহেব, একবার রুমে আসো তো। মাথাটা বেশ ধরেছে, মলম লাগিয়ে দিতে টিপে দিতে। জি আপনি যান, আমি এখনই আসছি। অতঃপর শুভ্র চলে গেল। মেহেরুন সব কাজ সার্ভেন্টদের বুঝিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে শুভ্রের রুমে প্রবেশ করলো। প্রবেশ করতে দেখলো শুভ্র বিছানায় কিনারায় বসে কপালের দুপাশে আঙুল চেপে ধরে আছে। সারাদিনের ব্যস্ততায় ক্লান্ত মুখটা স্পষ্ট অবসাদের ছাপ। মেহেরুন কিছু না বলে ড্রেসিং টেবিলের পাশে ড্রয়ার খুলে মলমটা বের করলো। তারপর শুভ্রের সামনে এসে দাঁড়িয়ে বলল, কোথায় ব্যথা করছে? শুভ্র চোখ বন্ধ রেখে বলল, কপালের দুপাশে। একটু জোরে করে দিল, জি। মেহরুন বিছানার পাশে বসে আঙুলের ডাগর অল্প মলম নিয়ে শুভ্রের কপালের দুপাশে আলতো করে লাগিয়ে দিল। এরপর ধীরে ধীরে আঙুল চাপ বসিয়ে কপাল থেকে কান পাশ পর্যন্ত মালিশ করতে লাগলো। হঠাৎ শুভ্র আস্ত করে মাথাটা মেহেরুনের কোলের উপর রেখে শুয়ে পড়লো। অপ্রস্তুত হয়ে মেহেরুনের গা কেঁপে উঠলো। এমন আকস্মিক স্পর্শের জন্য একেবারে প্রস্তুত ছিল না সে। কয়েক মুহূর্তের জন্য সে কম্পিত হাত দুটো শুভ্রের কপালের উপর স্থির হয়ে রইল। শুভ্র চোখ বন্ধ রেখে শান্ত স্বরে বলল, থেমে গেল কেন? মাথাটা টিপে দাও। মেহেরুন কিছু বলো না, লজ্জায় নত চোখে আবারও ধীরে ধীরে শুভ্রর কপালে হাত বুলিয়ে দিতে লাগলো। ঘরের নীরবতা সেই মুহূর্তে যেন আরো গভীর হয়ে উঠল। শুভ্র ধীরে ধীরে মেহেরুনের কোলের ওপর ঘুমিয়ে পড়ল। মেহেরুন প্রথম ভেবেছিল কিছু পর শুভ্র বালিশে শুয়ে দেবে, কিন্তু তার গভীর ঘুমে দেখে তার সাহস হলো না। যদি ঘুম ভেঙে যায়, তাই সেও সেভাবে বসে রইল। মেহেরুন খাটে বোর্ডে পিঠ ঠেলিয়ে বসে আছে। কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে শুভ্র। ঘরের আলোটা মৃদু করে দেওয়া হয়েছে। বাইরের গভীর রাতে নীরবতা ধীরে ধীরে বাড়তে লাগলো। সময় গড়িয়ে যেতে থাকলো। মেহেরুন মাঝে মাঝে নিচের দিকে তাকিয়ে শুভ্রের ঘুমন্ত মুখটা দেখছিল। দিনের বেলা যেন মানুষটার কণ্ঠে এতটাই কঠোরতা, ঘুমিয়ে থাকলে তাকে অদ্ভুত শান্ত দেখায়। একসময় মেহেরুনের নিজের চোখেও ভারী হয়ে এলো। সারাদিনের ব্যস্ততা, কলেজের বাড়ি কাজ সব মিলিয়েই শরীরটা অনেক আগে ক্লান্ত হয়ে পড়েছিল। তবু শুভ্রের মাথাটা যেন নাড়াচাড়ে না যায়। সেজন্য সে নিজেকে যতটা সম্ভব স্থির রাখলো, কিন্তু ঘুমের আর কখনো ঠেকিয়ে রাখলো না। রাত আরো গভীর হলো। একসময় মেহেরুনের মাথাটা ধীরে ধীরে খাটের বোর্ডে হেলে পড়লো। চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো। শুভ্র তার কোলে ঘুমিয়ে আছে, আর মেহেরুনও সেই অবস্থাতে ঘুমিয়ে পড়লো খাটের বোর্ডে পিঠে ঠেলিয়ে। কোলে শুভ্রর মাথা রেখে ঘর জুড়ে নেমে এলো নিস্তব্ধতার রাত। দুজনের মাঝে দূরত্বটা যেন একদিনে শুধু নিয়ম আর দায়িত্বের ছিল। এ রাতের নীরবতা যেন তার ভেতরে অদৃশ্য কোনো পরিবর্তন প্রথম রেখাটা আঁকা হয়ে গেল। সকালের নরম আলোর জানালা পর্দা ভেদ করে ধীরে ধীরে ঘরের মেঝেতে এসে পড়েছে বাইরের পাখির ডাক। দূরে মাহমুদ বাড়ির প্রতিদিনের ব্যস্ততা ধীরে ধীরে শুরু হয়ে গেলেও শুভ্রের ঘরটা তখনও রাতের নীরবতা রেশ। মেহেরুনের ঘুম ভাঙলো ঘরের হালকা ব্যথা অনুভব হওয়ায়। চোখ মেলে প্রথমে কিছু বুঝতে পারল না সে। তারপর নিজের কোলে রাখা ভাবটা অনুভব করতে গত রাতের কথা মনে পড়ে গেল। লোকটা এখনো ওভাবে তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। মেহেরুন কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। সারা রাত এই ভঙ্গিতে বসে থাকার কারণে পা দুটো অবশ হয়ে এসেছে। কোমর আর ঘাড়েও টান ধরেছে। সে খুব সাবধানে শুভ্রের মাথাটা একটু সরিয়ে বালিশের উপরে রাখতে চাইলো, কিন্তু সামান্য নাড়াচাড়াতে শুভ্র ভ্রু কুঁচকে ফেলল। মেহেরুন সঙ্গে সঙ্গে থেমে গেল। কয়েক মুহূর্ত পর শুভ্র আবার শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। মেহেরুন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে শুভ্রের কপালে ওপর পড়ে থাকা কয়েক গোছা চুল সরিয়ে দিল। মুখে ক্লান্তির ছাপ এখনো স্পষ্ট। গতকাল রাতের কথা মনে পড়তে মেহেরুনের ঠোঁটের কোণে অজান্তে সামান্য হাসি ফুটে উঠল। এত বড় মানুষ হয়ে কেমন বাস, কথাটা শেষ করতেও পারল না বেচারি মেহেরুন। ঠিক তখনই শুভ্রের চোখে পাতায় নড়ে উঠল। মেহেরুন তাড়াহুড়ি করে হাত সরিয়ে নিল। শুভ্র ধীরে ধীরে চোখ খুলল। কয়েক সেকেন্ড ঘুম জড়ানো দৃষ্টি চারপাশে দেখলো। তারপর বুঝতে পারলো সে কোথাও মাথা রেখে ঘুমিয়েছিল। তার দৃষ্টি ধীরে ধীরে মেহেরুনের মুখের দিকেই থামলো। মেহেরুন অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে ফেলো। সকাল হয়ে গেছে। শুভ্র কিছুক্ষণ চুপ করে থেকে উঠে বসতে চাইলো। মেহেরুনের দ্রুত একটু সরে গেল যাতে সে স্বাভাবিকভাবে উঠে বসতে পারে। শুভ্র কপালে হাত বুলিয়ে বলল, তুমি সারা রাত এভাবে বসেছিলে? মেহেরুন মৃদু স্বরে উত্তর দিল, আপনাকে বালিশে শোয়াতে চেয়েছিলাম, কিন্তু ঘুম ভেঙে যাবে ভেবে আর সাহস হয়নি। শুভ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর গম্ভীর কণ্ঠটা অস্বাভাবিকভাবে নরম হয়ে এলো, বোকা মেয়ে, আমাকে ডাকতে পারতে। মেহরুন ছোট করে বলল, ঘুমটা খুব গভীর ছিল। শুভ্র আর কিছু বলল না, শুধু কয়েক মুহূর্তে মেহেরুনের দিকে তাকিয়ে রইল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, তোমার ঘাড়ে ব্যথা করছে একটু? শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ আর এভাবে বসে থেকো না, যাও
ফ্রেশ হয়ে নাও। মেহেরুন উঠে দাঁড়াতে গিয়ে অবশ পায়ে সামান্য টলমল করে ফেল। শুভ্র সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে তার বাহু ধরে স্থির করে দিল। দুজনের চোখ এক মুহূর্তের জন্য এক হয়ে গেল। মেহেরুন দ্রুত চোখ নামিয়ে নিল, শুভ্র হাত সরিয়ে নিল। কিন্তু দুজনের মাঝখানে তৈরি হওয়া সেই কয়েক সেকেন্ডের নীরবতা যেন অনেক কথাই বলে গেল। ঠিক তখনই দরজার বাইরে মাহির কণ্ঠ শোনা গেল, ভাবি, ভাইয়া উঠেছে। মেহেরুন তাড়াঘড়ি করে দরজা দিকে এগিয়ে গেল, আর শুভ্র দাঁড়িয়ে রইল এক জায়গায়। তার চোখে তখনও মেহেরুনের লজ্জায় নত হয়ে যাওয়া মুখের ছায়া। সকালটা ধীরে ধীরে নিজের ব্যস্ততা জেগে উঠেছিল। পূর্ব আকাশের নরম আলোয় ছড়িয়ে পড়েছে মাহমুদ বাড়ির প্রশস্ত বাগান জুড়ে। বাতাসে হালকা শীতলতা নেই, বরং গ্রীষ্মের সকালে পরিচিত উষ্ণতা। তবু ভোরের মৃদু হাওয়াটা বেশ আরামদায়ক। ফ্রেশ হয়ে মেহেরুন আজ রঙের থ্রি পিস পরেছে। পোশাকের রঙে তার স্বাভাবিক সৌন্দর্যটা যেন আরো প্রাণবন্ত হয়ে রান্নাঘর থেকে এক গ্লাস করলার জুস হাতে নিয়ে বাগানের দিকে এগিয়ে গেল সে। প্রতিদিন শুভ্র সাভারের ছাদে ব্যায়াম করে, কিন্তু আজ কেন যেন ছাদে নেই। বাগানে একপাশে পাতায় মাদুরের উপর বসে যোগ ব্যায়াম করেছে। দূর থেকে শুভ্রকে দেখে মেহেরুন থেমে গেল। লোকটা চোখ বন্ধ করে একেবারে নিজের জগতে ডুবে আছে। মেহেরুন হাতে ধরা জুসের গ্লাসটার দিকে তাকালো, তারপর শুভ্রের দিকে তাকালো। ডাকবে নাকি চুপচাপ এগিয়ে জুসটা দিয়ে আসবে, সেটাই তার কাছে বিরাট বড় প্রশ্নবোধ চিহ্ন। দু তিনটা ঠোঁট নাড়লো তার, কিন্তু ডাকটা আর বের হলো না। হঠাৎ করে চোখের দুষ্টুমি ঝিলিক ফুটে উঠল। চারপাশে তাকে ঘাসের মাছ থেকে একটি সারু ঘাসে পাতা ছিঁড়ে নিল মেহেরুন। পা টিপে টিপে গিয়ে গেল শুভ্রর কাছে, তারপর হাঁটু গেজে বসে পাতাটা ড্রাগর দিয়ে আলতো করে শুভ্রের নাকের ডগায় সুরসুরি দিতে শুরু করলো। শুভ্র প্রথমে কোনো প্রতিক্রিয়া দেখালো না। মেহেরুনের সাহস বেড়ে গেল। আর একবার সুরসুরি দিতে হঠাৎ শুভ্রের চোখে খুলে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে সোজা তাকালো মেহেরুনের দিকেই। মেহেরুনের বুকের ভেতরটা ধক করে উঠল। হাতে ধরা ঘাসের পাতায় যেন মুহূর্তে অপরাধে বোধে প্রমাণ হয়ে গেল। সে দ্রুত হাতটা পেছনে লুকিয়ে ফেলল। শুভ্র একবার তার মুখের দিকে তাকালো, তারপর লুকিয়ে রাখা হাতটার দিকে। মেহেরুন নির্বোধের মতো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। শুভ্রের ঠোঁটের কোণে ধীরে ধীরে এক চিরেতে বাঁকা হাসি ফুটে উঠল। অতঃপর সে বলল, কি করেছিলাম? মেহেরুন আমতা আমতা করে বলল, কিছু না কিছু না। শুভ্রের কণ্ঠে এমন এক ধরনের শান্ত ভাব ফুটল, যেটাই মেহেরুনের কাছে ভয়ঙ্কর মনে হলো। সে মাথা নাড়িয়ে জবাব দিল, জি। শুভ্র আর কিছু বলল না, বরং তার হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে নিল। গ্লাসের দিকে তাকিয়ে এক চুমুক দুই চুমুক করে অর্ধেকটা শেষ করলো। তারপর গ্লাসটা মেহেরুনের দিকে বাড়িয়ে দিয়ে ভ্রু উঁচিয়ে করলো, মাই ডিয়ার পিচ্চি বউ, ফিনিশ ইট। মেহেরুনের গ্লাসটার দিকে তাকিয়ে আটকে উঠলো। সে বিস্ময় ভরা কণ্ঠে বলল, এই না, আমার ব্যায়ামের ডিস্টার্ব করার শাস্তি এটাই। আমি আব্বুকে ডেকে আপনার নামে বিচার দেব। শুভ্র হেনান দিয়ে বসে নির্বিঘ্নের ভঙ্গিতে বলল, তোমার ওই শ্বশুরকে আমি? শুভ্র মাহমুদ ভয় পায় না। মেহেরুন একটু ভেবে এবার বলো, তাহলে আম্মুকে ডাকবো। ওনাকেও না। মেহেরুন এবার সত্যি হাত বুদ্ধ হয়ে গেল। সে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তাহলে? শুভ্র কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর গ্লাসটা আবার তার হাতে ধরিয়ে দিয়ে ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে বলল, তাহলে কাউকে ডাকতে হবে না, চুপচাপ নিজের শাস্তি নিজেই উপভোগ করো। মেহেরুন গ্লাসটা হাতে নিয়েই মুখটা এমনভাবে কুঁচকালো যেন সামনে করলার জুস নয়, এক গ্লাস বিষাক্ত কোনো বিষ রাখা হয়েছে। শুভ্র সেটা দেখে মৃদু হেসে আবার মাদুরের উপর নিজের জায়গায় গিয়ে বসলো। মেহেরুনের অসহায় চোখে গ্লাসটার দিকে তাকিয়ে মনে মনে বলল, মানুষটা সাত সকালে করলার জুস খেয়ে এমনিতেও তেতো থাকে, তার উপর আবার মেজাজটাও যদি এমন হয়, তাহলে সংসার মিষ্টি কথা আসবে কোথা থেকে? মেহেরুন শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও গ্লাসটা ঠোঁটের কাছে তুললো। প্রথম চুমুকটা মুখে যেতে তার পুরো মুখটা কুঁচকে গেল। চোখ দুটো এমনভাবে বন্ধ হয়ে এলো যেন পৃথিবীর সমস্ত তেতো জিনিস একসঙ্গে তার জিভের ওপর এসে পড়েছে। শুভ্র চোখের কোণে দিয়ে বিষাদের লক্ষণ ছিল। মুখে গম্ভীর্য ধরে রাখার চেষ্টা করলেও ঠোঁটের কোণে হাসিটা আর আটকে রাখতে পারলো না। মেহরুন কষ্ট করে আরেক চুমুক খেলো, তারপর অসহায় কণ্ঠে বলল, উফ, এটা মানুষ কিভাবে খায়? শুভ্র নির্বিঘ্নের ভঙ্গিতে বলল, আমি খাই, আপনি মানুষ না। কথাটা বলে মেহেরুন থেমে গেল। শুভ্র এবার পুরোপুরি তার দিকে তাকালো, তারপর গরু গম্ভীর কণ্ঠে বলল, কি বললেন? মেহেরুন সঙ্গে সঙ্গে গ্লাসটা মুখের কাছে তুলে নিল। কিছু বলিনি আমি, কিন্তু শুনেছি আপনি ভুল শুনেছেন। শুভ্র ভ্রু নাচিয়ে বলল, বেশ। তারপর আবার নিজের ব্যায়ামের মন দিল সে। মেহেরুন ভেবেছিল এবার বোধহয় রক্ষা পেয়েছে, কিন্তু কয়েক সেকেন্ড পর শুভ্র চোখ না খুলেই বলল, পুরোটা শেষ করবে। মেহেরুন গ্লাসের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আপনি না, একেবারেই বাকিটা আর বলো না। অজ্ঞত ধীরে ধীরে
পুরো গ্লাসটা শেষ করতে লাগলো সে। প্রতিবার এক চুমুক খাওয়ার পর মুখটা এমনভাবে কুঁচকে যাচ্ছিল যে শুভ্র ব্যায়ামের মনোযোগ রাখা কঠিন হয়ে পড়েছিল। শেষ চুমুকটুকে গিয়ে মেহরুনের খালি গ্লাসের সামনে এসে ধরলো, বলো হয়ে গেছে, এবার খুশি? শুভ্র চোখ খুলে তার দিকে তাকালো, তারপর বলো, খুব। মেহরুন ভেবেছিল এখানেই শেষ, কিন্তু শুভ্র পরক্ষণই বলো, এবার যাও, নাস্তা খেয়ে নাও। মেহেরুন অবাক হয়ে তাকালো, আপনি আপনি ব্যায়াম শেষ করে আসছি। মেহেরুনে কয়েক পা এগিয়ে আবার থেমে গেল, পেছনে ফিরে তাকিয়ে বলে, শুনেছেন? আজ আমাকে কলেজে যেতে হবে তো। শুভ্র মুখের হাসিটা মিলিয়ে গেল, সে মেহেরুনের দিকে স্থির দৃষ্টিতে তাকালো, অতঃপর বলল, অবশ্যই যাবে, পড়াশোনা বন্ধ করার কোনো প্রশ্নই নেই। মেহেরুন স্বস্তির নিঃশ্বাস পেল। তবে শুভ্র আবার বলো, তবে গাড়ি আর গার্ডের কথা ভুলে যেও না। মেহেরুন সঙ্গে সঙ্গে মুখটা সামান্য ফুলিয়ে ফেললো, তারপর বলল, আবার গার্ড? হ্যাঁ, আবার গার্ড। রাজনীতিবিদকে বিয়ে করলে কিছু নিয়ম মানতেই হয়। পিচ্ছি বউ। মেহরুন আর কিছু বলো না, শুধু খালি গ্লাসটা হাতে নিয়েই ভেতরে চলে গেল। পেছনে দাঁড়িয়ে শুভ্র কিছুক্ষণ তার চোখে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল, তারপর মুখটা আবার গম্ভীর হয়ে উঠল। কারণ মেহেরুনকে নিয়ে এই বাড়ির সতর্কতার পেছনে শুধু স্বামীর দায়িত্ব ছিল না, রাজনীতির অন্ধকার জগতে সে খুব ভালো করে জানতো শত্রুতা কখনো কোথায় আঘাত করতে পারে তা কোনো নিশ্চয়তা নেই। নাশা তার টেবিলে তখন সকালে ব্যস্ততা থিলিয়ে এসে এক ধরনের স্বস্তির নেমে এসেছে। টেবিলের চারপাশে বসেছে আসিফ মাহমুদ, সুলতানা বেগম, শুভ্র মাহিম এবং মেহেরুন। সকালের নাস্তা চলেছে আপন ছন্দে, মাঝে মধ্যে কারো দুই একটি কথায় সে নীরবতা ভেঙে যাচ্ছে। মেহেরুনের সামনে খোলা একটি বই, নাস্তার ফাঁকেও তার চোখে বরাবর বইয়ের পাতায় চলে যাচ্ছে। ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী সে, সামনে টেস্ট পরীক্ষা, তাই পড়াশোনার চাপটাও দিন দিন বাড়ছে। অবসরের সময়টুকু এখন তার কাছে মূল্যবান। অন্যদিকে মাহি ইন্টার প্রথম বর্ষে পড়ে, সামনে পরীক্ষা থাকলেও মেহেরুনের মতো তার মাথায় এতটা চিন্তার ভাব নেই। মেয়েটা বরাবরই বেশ প্রাণবন্ত, পড়াশোনা নিয়ে যতটা না ব্যস্ত তার চেয়েও বেশি নিজের আনন্দ আর গল্প গুজব নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করে। মাহি নাস্তা করতে করতে হঠাৎ কি একটা বলে নিজেই হেসে উঠল। সুলতানা বেগম মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। শুভ্র অবশ্য বরাবরের মতো বেশ শান্ত, এক হাতে চায়ের কাপ, অন্য হাতে নাস্তা। কথাবার্তার মাঝেও তার দৃষ্টি যেন সবকিছু নীরবে পর্যবেক্ষণ করে। হঠাৎ চোখ গিয়ে থমকে মেহরুনের উপর। আজ মেয়েটাকে অন্যরকম লাগছে। জ্যাম রঙের বোরকা আর একই রঙের হিজাব, পরিপাটি পোশাকের আড়ালে মুখোমুখি শান্ত, চোখে দুধ নত। কালো সকালের আলো এসে তার মুখে একপাশে পড়েছে। পড়ার বইয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেও মাঝে মাঝে অন্যমস্ক হয়ে যাচ্ছে সে। শুভ্র কয়েক মুহূর্তে তাকিয়ে রইল। মেহেরুন ঢোর পেয়ে ধীরে ধীরে চোখ তুলে তাকাতে তার দৃষ্টি এক হয়ে গেল। শুভ্র সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নিল। মেহেরুন আর কিছু না বলে আবার বইয়ের পাতা চোখ নামিয়ে দিল, কিন্তু বুকের ভেতর কারণে একটা অস্বস্তিকর কাঁপন থেকে গেল। আসিফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলে, শুভ্র, আজ সংসদ ভবনে যেতে হবে। শুভ্র চায়ের কাপে শেষ চুমুক দিয়ে গম্ভীর স্বরে উত্তর দিল, জি আব্বু, কয়েকটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আসিফ মাহমুদ মাথা নেড়ে বলল, রাজনৈতিক কর্মকর্তা যে দিন দিন আরো বাড়ছে। শুভ্র মৃদু হাসলো, অর্থপর আসিফ মাহমুদের দিকে তাকিয়ে বলল, দায়িত্ব যত বড়, ব্যবস্থাও তত বেশি। কথাটা বলেও তার চোখের কোণে এক মুহূর্তের জন্য আবার মেহেরুনের দিকে দৃষ্টি চলে গেল। মেহেরুন তখনও বাইরের বইয়ের পাতায় চোখ রেখে বসে আছে, কিন্তু রাজনীতির যে অন্ধকার জগতের সঙ্গে সে জড়িত পড়েছে, সেখানে আপন মানুষের বিপদ রাখাটা কখনো কখনো সবচেয়ে কঠিন দায়িত্ব হয়ে দাঁড়ায়। ঘড়ির কাঁটায় যখন ঠিক 10টা ছিল, তখন শহরে একটি নিরিবিল সার্ভ ফোনে পৌঁছে গেল। বাইরে থেকে জায়গাটা সাধারণ একটি অফিসের মতো হলেও ভেতরে চলেছিল স্থানীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ বৈঠক। দীর্ঘ টেবিলের পাশে চারপাশে বসেছিল দলের কয়েকজন প্রভাবশালী নেতা, সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি এবং শুভ্রের রাজনৈতিক সহকর্মী। শুভ্র টেবিলের এক প্রান্তে বসে নথিপত্র উল্টাচ্ছিল, মুখে স্বাভাবিক গাম্ভীর্য, চোখে গভীর মনোযোগ। আজকে আলোচনার বিষয় ছিল এলাকার উন্নয়নের প্রকল্পের পাশাপাশি আগামী কয়েক মাসের রাজনৈতিক কর্মসূচি। এক পর্যায়ে দলের প্রবীণ নেতা কামরান হোসেন একটি প্রস্তাব রাখলেন। প্রস্তাবটি শুনে শুভ্র ফাইল থেকে চোখ তুলে স্থির দৃষ্টিতে তার দিকে তাকালো। পত্রপাঠ তপ্ত কণ্ঠে বলল, এই সিদ্ধান্তটা আমি সমর্থন করছি না। কামরান হোসেন কুঁচকে বলেন, কেন? দলের স্বার্থে তো প্রস্তাবটা দেওয়া হয়েছে। শুভ্র শান্ত গলায় উত্তর দিল, দলের স্বার্থের কথা বলেই জনগণের স্বার্থের পাশ কাটানো যাবে না। আপনি রাজনীতিতে নতুন, শুভ্র, সবকিছু বইয়ের হিসাব অনুযায়ী চলে না। মাঠের রাজনীতিতে অনেক কিছু মেনে নিতে হয়। শুভ্রের মুখের কঠোরতা আরো স্পষ্ট হলো। সে দাঁতে দাঁত পিষে বলল, আমি রাজনীতিতে নতুন হতে পারি, কিন্তু অন্যায়কে বৈধতা দেওয়ার রাজনীতি শিখিনি। কথাটা শুনে টেবিলের চারপাশে
চাপা গুঞ্জন উঠল। কামরান হোসেন এবার কিছুটা উত্তেজিত হয়ে বলল, আপনি প্রতিটা বিষয় নিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। দলেও একটা কাঠামো আছে। শুভ্র চেয়ার থেকে ধীরে ধীরে সোজা হয়ে বসলো। তার কণ্ঠস্বর এবার আগের চেয়েও নিচু হয়ে এলো। আমি কারোর উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না, শুধু একটু বলেছি যে সিদ্ধান্তর দায় শেষ পর্যন্ত জনগণের ঘাড়ে গিয়ে পড়ে, সেখানে আমি চোখ বন্ধ করে সই করব না। তাহলে কি আপনি বলতে চাইছেন আমরা যারা এত বছর রাজনীতি করছি তারা সবাই ভুল? শুভ্র কয়েক মুহূর্তে নীরবে তার দিকে তাকিয়ে রইল, অতঃপর টেবিলে টোকা দিয়েই বলল, আমি সবাইকে বলিনি, যার ভুল তাদেরকেই ভুল বলেছি। কথাটা সবকক্ষের বাতাসকে আরো ভারী করে দিল। কেউ আর সঙ্গে সঙ্গে কথা বলো না। শুভ্র টেবিলের ওপর রাখা নথিটা বন্ধ করে ধীরে স্বরে বলল, রাজনীতি আমার কাছে ক্ষমতার চেয়ার নয়, দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকে যেটা ভুল মনে হবে সেটার বিরুদ্ধে আমি কথা বলবো, সেটা আপনাকে পছন্দ হোক বা না হোক। তারপর চেয়ার থেকে উঠে দাঁড়ালো শুভ্র। চোখে মুখে তখন পরিচিত দৃঢ়তা, যে দৃঢ়তা দিয়ে সে বিরোধিতা মোকাবিলা করে, সিদ্ধান্ত নেয় এবং ধীরে নিজের অবস্থা থেকে এক চুলো সরে না। সার্বক্ষণের ভেতরেও থমকে নীরবতা। আর শুভ্র একটা বিষয় বেশ বুঝতে পারলো, আজকে এই কথা কাটাকাটিতে রেশ এখনো শেষ হয় না। শুভ্র আর এক মুহূর্তে সভাকক্ষে দাঁড়ালো না, নথিপত্রগুলো গুছিয়ে নিয়ে চেয়ার ছেড়ে বেরিয়ে এলো। করিডর পেরিয়ে সোজা নিচে নেমে গাড়ির দিকে এগোলো সে। মুখে গম্ভীর্য দেখে বোঝার উপায় নেই ভেতরে কতটা নিকাশ হিসাব চলেছে। গাড়ির দরজা খুলে পেছনে আসে গিয়ে বসলো শুভ্র। তার সঙ্গে সঙ্গে পিএন ইফতিখার আহমেদও সামনে আসনে উঠে বসলো। তারা প্রায়ই সমবয়সী হওয়ায় দীর্ঘদিনের কাজের সম্পর্কে বাইরে তাদের মধ্যে এক ধরনের স্বচ্ছন্দ বোঝাপড়াও তৈরি হয়েছে। তবে অফিসিয়ালি বিষয়ে ইশতিয়াক সবসময় শুভ্রকে স্যার বলেই সম্বোধন করে। গাড়ি ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে চলল। কিছুক্ষণ নীরবতা থাকার পরে ইশতিয়াক রিয়াল ভিট মিরবের শুভ্রের দিকে তাকিয়ে বলল, স্যার, সামনে ইলেকশন। আমার মনে হয় না একটা দাঙ্গা লাগবে। শুভ্র জানালার বাইরে চোখ রেখে শান্ত স্বরে বলল, সেটা তো প্রতিবারই লাগে। ইশতিয়াকের মুখে চিন্তার ছাপ আরো গাঢ় হলো। সে চিহ্নিত কণ্ঠে বলল, স্যার, এইবার ব্যাপারটা একটু আলাদা। শুভ্র এবার তার দিকে তাকালো, ভ্রু কুঁচকে বলল, কিভাবে? ইশতিয়াক কয়েক সেকেন্ড চুপ থেকেই বলল, এইবার টার্গেট আপনি। গাড়ির ভেতর মুহূর্তে নীরবতা নেমে এলো। শুভ্রর মুখ কোনো পরিবর্তন দেখা গেল না। ইশতিয়াক আবার বলল, আপনি গত কয়েক মাসে অনেক প্রভাবশালী মানুষের বিরোধিতা করেছেন, অনেকের স্বার্থের আঘাত করেছেন, যাতে বিরোধী ব্যবস্থা নিয়েছেন। তারা কেউই চুপ করে বসে নেই। শুভ্র ঠোঁটের কোণে সামান্য হাসি টেনে জানালার বাইরে তাকালো, তারপর বলল, আমি যদি সবার স্বার্থে দেখে রাজনীতি করতাম তাহলে জনগণের স্বার্থ দেখে কে? ইশতিয়াক দীর্ঘশ্বাস পেল, তারপর বলল, কথাটা ঠিক স্যার, কিন্তু রাজনীতিতে সবাই যুক্তি দিতে জবাব দেয় না। শুভ্র এবার কোনো উত্তর দিল না। তার দৃঢ় রাস্তার দিকে স্থির। কয়েক মুহূর্ত পর ধীরে ভারী কণ্ঠে বলল, আমার জন্য নিরাপত্তা বাড়ানো নিরাপত্তা দ্বিগুণ করে। ইশতিয়াক ভ্রু কুঁচকে তাকালো, অতঃপর জিজ্ঞেস করলো, বিশেষ করে মেহেরুন আর মাহির দিকে কোনোভাবে ঝুঁকি না যায়? ইশতিয়াক মাথা নেড়ে বলে, বুঝেছি স্যার। গাড়ির সামনে এগিয়ে চলল। শুভ্র আর জানালার বাইরে তাকালো, সামনে নির্বাচন, চারদিকে রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে, আর শুভ্র তালিকাও ক্রমে দীর্ঘ হচ্ছে। তবুও তার চিন্তা কেন্দ্রবিন্দু হয়ে রইল একটি মানুষ, সে হলো মেহেরুন। গাড়িটি শহরে ব্যস্ত এলাকায় পেরিয়ে আরো কিছু দূরে এগিয়ে যাচ্ছিল। শুভ্র তখনও জানালার বাইরে তাকে গম্ভীর চিন্তায় ডুবেছিল। নির্বাচনের আগ মুহূর্তে পরিস্থিতি যে স্বাভাবিক নেই সেটা সে বেশ বুঝতে পারছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। শুভ্র ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করলো। ও পাশ থেকে তার একজন লোক দ্রুত কিছু জানালো। শুভ্র মুখের ভাব মুহূর্তে বদলে গেল। অতঃপর বজ্র খায় কণ্ঠে শুধারালো, কোথায়? কয়েক সেকেন্ড শুনে বলল, ঠিক আছে, আমি আসছি। ফোন কেটে শুভ্র ইশতিয়াকের দিকে তাকালো, তারপর বলল, কাল যে গাড়িটি ঢিল ছুঁড়েছিল তাকে ধরে ফেলেছে ওরা। ইশতিয়াক চমকে তাকালো, বিস্ময় ভরা কণ্ঠে বলল, কোথায় রেখেছে? একটা পুরনো গোডাউনে। শুভ্র আর কোনো কথা বলল না। গাড়ির গতিপথ বদলে গেল। কিছুক্ষণ পর গাড়ি শহরের প্রান্তে পুরনো একটি গোডাউনের সামনে গিয়ে থামলো। চারপাশ নির্জন। শুভ্র গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকেই তার কয়েকজন বিশ্বস্ত লোক এগিয়ে এলো। গোডাউনের ভেতরে দুজন লোকে আটকে রাখা হয়েছে। শুভ্র তাদের সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। বরফ শীতল কণ্ঠে বলল, কাল আমার গাড়ি ঢিল কে মেরেছিল? লোক দুইজন প্রথমে চুপ করে রইল। শুভ্রের দৃষ্টি আরো কঠিন হয়ে উঠল। আমি দ্বিতীয়বার একই কথা পছন্দ করি না। একজন শেষ পর্যন্ত ভাঙা গলা বলল, ছাড়, আমরা শুধু কাজটা করেছি। কার নির্দেশে? লোকটা মাথা নিচু করে বলে, একজন লোক বলেছিল, নাম জানি না, মুখোশ পরা ছিল।
আমরা মুখ দেখিনি। শুভ্র কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইলো, তারপর ঠান্ডা গলায় বলল, অর্থাৎ তোমরা জানো না কে তোমাদের ব্যবহার করেছে? কেউ উত্তর দিল না। শুভ্র বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েই বলল, তোদের বাঁচিয়ে রেখে লাভ কি? কোনো কাজেরই নয় তোরা। তারপর পাশে দাঁড়িয়ে থাকা লোকের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে নির্দেশ দিল, এদের মেরে জঙ্গলে ফেলে দে, কেউ যেন এদের হুঁশিয়ার না পায়। আর ওদের ফোনটা নিয়ে নিস, লাস্ট ফোনের ডিটেলস চেক কর, কান টানলেই মাথা আসে। কথাটা শেষ করে শুভ্র বের হয়ে গেল। শুভ্র বের হতেও পিছনে পিছনে ইস্তিয়াকও বের হলো। দ্বিগুণ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, স্যার এখন কোথায় যাবেন? বস্তিতে। যে বস্তিতে উচ্ছেদ করার জন্য কিছু নিকৃষ্ট মানুষ উঠে পড়ে লেগেছে, সেখানেই যাব। আমার জনগণের ক্ষতি এমন হয়, কোনো সিদ্ধান্ত কাউকে নিতে হবে দেব না। উন্নয়নের নামে যদি মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিতে হয়, সে উন্নয়ন আমার দরকার নেই। ইশতিয়াক নীরবে শুনছিল। গাড়ির দরজার কাছে এসে শুভ্র থামলো, তারপর ফিরে তাকিয়ে বলল, ওই বস্তিতে শুদ্ধ পানির ব্যবস্থা নেই। খাবার পানির জন্য কয়েকটা বড় পানির ট্যাঙ্ক বসাতে হবে। জি স্যার। আর বাচ্চাগুলো পড়াশোনার ব্যবস্থা? ইশতিয়াক একটু থেমে বলল, এখনো স্থানীয় কোনো ব্যবস্থা হয়নি, হবে। একটু স্কুলের ব্যবস্থা করব। অন্তত ওই এলাকায় বাচ্চাগুলো যেন শুধু অভাবের কারণে পড়াশোনা থেকে ছিটকে না যায়। ইশতিয়াক মৃদু হেসে বলল, আপনি সত্যি ওই জায়গাটাকে বদলাতে দিতে চান স্যার? শুভ্র গাড়ির দিকে উঠে বসতে উত্তর দিল, আমি রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য নয়। কয়েক মুহূর্ত থেমে আবার বলল, আর যারা মানুষের অসহায়ত্বে নিজেদের ব্যবসা বানিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আইন মেনে। ইশতিয়াক মাথা নেড়ে চালকের আসনে বসলো। গাড়ি আবার চলতে শুরু করলো। শহরের ব্যস্ততা পেছনে পড়ে রইলো। সামনে এগিয়ে চলো গাড়ির বস্তির দিকে, যেখানে কয়েকশো মানুষ ঘর আজ অনিশ্চয়তার মুখে। গাড়িটা ধীরে ধীরে শহরের মূল সড়ক ছেড়ে সারু রাস্তার দিকে ঢুকে গেল। রাস্তায় যত এগোতে লাগলো, চারপাশের দৃশ্যটাও তত বদলে যেতে লাগলো। পাক্কা রাস্তা পাকা রাস্তার জায়গা নিল ভাঙচুরে ইট বিছানার পথ। কোথাও আবার কায়দার মাখামাখি সারু গলি, দুপাশে টিনের চাল আর কাঠ বাঁশের জোড়াতালি দেওয়া ছোট ছোট ঘর, কোনো ঘরের সামনে শুতে দেওয়া কাপড়, কোথাও কয়েকজন শিশু খালি পায়ে ছুটে বেড়াচ্ছে। গাড়ি থামতে শুভ্র দরজা খুলে নেমে এলো। তার সঙ্গে ইশতিয়াকও নামলো। শুভ্রর দিকে প্রথমে কয়েকজন দূরে দাঁড়িয়ে কৌতূহল চোখে তাকিয়ে রইলো। তারপর খবরটা মুহূর্তেই মধ্যেই ছড়িয়ে পড়লো, এমপি সাহেব নিজের বস্তিতে এসেছেন। কয়েক মিনিটের মধ্যে আশেপাশে মানুষজন জড়ো হতে শুরু করলো। শুভ্র হাত তুলে সবাইকে শান্ত হতে ইশারায় করে বলল, সবাই একটু দূরে দাঁড়ান, আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। কারো কোনো সমস্যা থাকলে সরাসরি বলবেন। একজন বয়স্ক লোক এগিয়ে এলেন, পরনে পুরনো লুঙ্গি, গায়ে বিবর্ষণ পাঞ্জাবি, মুখ জুড়ে বয়সের ছাপ। তিনি বললেন, বাবা, আমরা তো অনেকদিন ধরেই বলতে চাইছি, আমাদের কথা শোনার মতো মানুষ পায় না। শুভ্র লোকটির পাশে দাঁড়িয়ে বলল, আজ বলুন, আমি শুনছি। লোকটি দীর্ঘশ্বাস ফেলে চারপাশে তাকালেন, তারপর বলেন, সবচেয়ে বড় সমস্যা পানি। বিশুদ্ধ পানিতে দূরে কথাও অনেক সময় সাধারণ পানির জন্য অনেক দূরে যেতে হয়। শুভ্র সঙ্গে সঙ্গে ইশতিয়াকের দিকে তাকালো, তারপর বলল, নোট করো। ইশতিয়াক সঙ্গে সঙ্গে নোটবুকে বের করলো। এরপর একজন মধ্যবয়স্ক নারী এগিয়ে এলেন। তিনি বলেন, বাবা, অসুখ হলে আমাদের খুব বিপদ হয়। এখানে ভালো চিকিৎসার জন্য ব্যবস্থা নেই। ছোট বাচ্চা অসুস্থ রাতে বেলা নিয়ে যাওয়ার মতো কাছাকাছি জায়গা নেই। শুভ্র মনোযোগ দিয়ে কথাটা শুনলো। অতঃপর জিজ্ঞেস করলো, নিকোস্থল হাসপাতাল কত দূর? রিকশায় গেলে অনেকটা পথ, টাকা না থাকলেও তো আরো সমস্যা। শুভ্র কিছুক্ষণ নীরব রইল, কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, এখানে নিয়মিত ডাক্তার বসানোর ব্যবস্থা করা যায় কিনা সেটা আমি দেখছি। অন্তত সপ্তাহে কয়েকদিন চিকিৎসার প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা থাকতে হবে। নারীটির চোখে মুখে সামান্য আশার আলো ফুটে উঠল। এরপর আরেকজন বলল, স্যার, আমাদের টয়লেটের ব্যবস্থাও খুব খারাপ। এত মানুষের জন্য যে কয়টা ল্যাট্রিন আছে, সেগুলো ঠিক মতো ব্যবহার করার মতো অবস্থা নেই। শুভ্র চারপাশে তাকালো, কয়েকটি জর্জন্য ল্যাট্রিন দূরে দেখা যাচ্ছে। কোথাও নোংরা পানি জমে আছে, কোথাও দুর্গন্ধর বাতাস ভারী। পরিষ্কার পরিচ্ছন্নতার ন্যূনতম ব্যবস্থা তো কোনো নেই। শুভ্রের মুখে গম্ভীর হয়ে গেল। সে বলল, এখানে স্যানিটেশনের ব্যবস্থা ঠিক করতে হবে। নতুন ল্যাট্রিন, ড্রেনে আর নিয়মিত পরিষ্কার ব্যবস্থা, সবকিছু একটা পরিকল্পনা তৈরি করো। জি স্যার। ইশতিয়াক মাথা নেড়ে লিখে যেতে লাগলো। কথাবার্তার মাঝে শুভ্র নজর গেল বস্তির একেবারে শেষ প্রান্তের দিকে। জায়গাটা তুলনামূলক নির্জন। কয়েকজন যুবক সেখানে বসে আছে। পাশে কিছু বোতল আর নানান ধরনের জিনিসপত্র পড়ে রয়েছে। পরিবেশটাও অস্বাভাবিক রকমের চুপচাপ। একজন স্থানীয় লোক নিচু গলায় বলল, স্যার, ওইদিকে আরেকটা সমস্যা আছে। কি সমস্যা?
লোকটা একটু ইতস্ত করে বলল, ওখানে প্রায়ই নেশা করে কিছু লোক, মদ খায়, গাঁজাও সেবন করে। সন্ধ্যার পর জায়গাটা আরো খারাপ হয়ে যায়। শুভ্র কপালে ভাঁজ পড়লো। সে কিছুক্ষণ দূরে জায়গাটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে পায়ে সেই দিকে এগিয়ে গেল। কাছাকাছি যেতে কয়েকজন তাকে দেখে উঠে দাঁড়ালো, কোনো চোখ সরিয়ে নিল, কেউ আবার অস্বস্তিতে দিয়ে ওদিক ওদিক তাকাতে লাগলো। শুভ্র কঠোর চোখে চারপাশে দেখলো, জায়গাটাকে ঘিরে থাকা পরিবেশে এমন একটা অস্বস্তিকর ভারী ভাব, যেন দীর্ঘদিন ধরে এখানে গোপনের একটি নেশার আসর বসে আছে। সেই ইস্তিয়াকে বলে এখানে নিয়মিত পুলিশ পুলিশহীন নজরদারি দরকার। তবে শুধু ধরে নিয়ে গেলে সমস্যার সমাধান হবে না। যারা নেশা জড়িত পড়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। ইশতিয়াকের মাথা নেড়ে বলে, বুঝেছে স্যার। শুভ্র এবার আশেপাশ দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে বলল, আপনাদের একটা কথা মনে রাখতে হবে, এই জায়গাটা শুধু আপনাদের থাকার জায়গা নয়, এটা আপনাদের ঘর। নিজেদের ঘরের নেশার আড্ডায় পরিণত হতে দেখবেন না। আর যারা বাইরে থেকে চলে এসব এসে এসব চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ কাপা গলায় বলেন, বাবা, আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো মানুষ হোক, এই পরিবেশ থেকে বের হওয়া, পড়াশোনা করুক। শুভ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত কণ্ঠে বলল, সেই জন্য স্কুলের ব্যবস্থা করার কথা বলছি। পানির ব্যবস্থা হবে, চিকিৎসার ব্যবস্থা হবে, স্যানিটেশন ঠিক করা হবে। আর আপনাদের ঘর উদ্যোগ করার আগে আপনাদের কথা শোনা হবে। মানুষের মধ্যে চাপা গুঞ্জন উঠল, কারো চোখে অবিশ্বাস, কারো চোখে দীর্ঘদিন পর দেখা দেওয়ার আশারও আভাস। শুভ্র চারপাশে আরো একবার তাকালো। টিনের চালের নিচে গাদাগাদি করে থাকা ঘরগুলো, নোংরা ড্রেন, পানির কষ্ট, অসুস্থতা, ভয় আর সেই সঙ্গে নেশার অন্ধকার, সবকিছু একসঙ্গে চোখে পড়েছিল তার। রাজনীতি বড় বড় সবাই বসে এসব সমস্যার কথা কাগজে পড়া যায়, কিন্তু মানুষের চোখের সামনে দাঁড়িয়ে তাদের জীবনটা দেখলে হিসাবটা আর কাগজে থাকে না। শুভ্র ধীরে ধীরে বলল, ইশতিয়াক, সব সমস্যার তালিকা তৈরি করো। আজ অফিসে ফিরে বসবো, কোনটা আগে করতে হবে, কোনটা পরে ঠিক করব। ইশতিয়াক জিজ্ঞেস করলো, আর উচ্ছেদের ব্যাপার স্যার? শুভ্র দৃষ্টি মুহূর্তে ঠিক হয়ে উঠলো। আইনগতভাবে সব যাচাই করে এই মানুষগুলোকে একটা ঘরও ভাঙা হবে না। আর এর পেছনে যদি কারো ব্যক্তিগত স্বার্থ থাকে সেটা আমি বের করব। কথাটা বলে শুভ্র আবার বস্তির মানুষের দিকে তাকালো, তারপর ধীরে পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। কিন্তু এবার তার কথা রাজনৈতিক হিসেব ছিল না, ছিল কয়েকশো মানুষের ঘর বাঁচানোর দায়িত্ব। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং নেক্সট পার্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। গল্প তোমার আমার সম্পর্ক।